সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার থাই বেবি ডায়াপার ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছে আমি ডক্টর মলি এবং আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তার। আমাদের আজকে আলোচনার বিষয় করোনাকালীন ত্বক সুরক্ষা। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর রেবেকা সুলতানা, বিভাগীয় প্রধান চর্ম ও যৌন বিভাগ, কুর্মিটোলা জেনারেল হসপিটাল, যিনি বর্তমানে চেম্বার করছে ইবনে সিনা ডিলেব, উত্তরা, ঢাকাতে। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আলোচনা শুরু করা যাক। ম্যাডাম, অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এসে জয়েন করার জন্য। ধন্যবাদ। আজকে আসতে পেরে আমাদের আজকের যে প্রোগ্রামটা আমরা সাজিয়েছি, বরাবরই আমরা একটা বিষয় নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা। যেহেতু আজকে আমরা ত্বকের বিষয়টি নিয়ে কথা বলবো এবং স্কিন এবং ভেনেরিওলজি বিভাগে আপনি কর্মরত আছেন কুর্মিটোলা জেনারেল হসপিটালে, ওই প্রেক্ষাপট থেকে একটু যদি জানতে চাই যে যেহেতু কুর্মিটোলা হাসপাতালটার কথা যখনই আমাদের মাথায় আসে আমরা ফার্স্টেই ভাবি যে এটা যে করোনা ডেডিকেটেড হসপিটাল, সেক্ষেত্রে সেখানে কি আসলে চর্ম এবং যৌন বিভাগের ট্রিটমেন্টগুলো এখন কি দেওয়া পসিবল হচ্ছে কিনা, বা গত 1 থেকে 1.5 বছর যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে আমরা দিতে পেরেছি কিনা ট্রিটমেন্ট? জি, ধন্যবাদ। এটা জনগণকেও জানানো খুব জরুরি। আসলে আমাদের হসপিটালটা তো আগে যখন জেনারেল ছিল তখন কিন্তু প্রচুর পরিমাণে পেশেন্ট আসতো দূর দূরান্ত থেকে। চর্মরোগ বিভাগে আমার 800-900 ডেইলি পেশেন্ট দেখতাম আমি। সেখানে এখন শুধু কোভিড ডেডিকেটেড হওয়ার কারণে পেশেন্টদের একটু সাফারিংস হচ্ছে। ওখানে আউটডোর এখন বন্ধ, শুধুমাত্র করোনা পেশেন্টদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয়। তবে আমাদের ডক্টর যারা চর্মরোগ আমাদের ডিপার্টমেন্টের, ওরা কিন্তু কাজ করছে, করোনার ডিউটি করছে। তো এই ক্ষেত্রে সুবিধা হয় একটা, যে করোনা পেশেন্টদের যদি কোনো স্কিন প্রবলেম হয় সেটা আমরা সলভ করতে পারছি, বাট আউটডোরে এখন ওভাবে আমরা দেখতে পাচ্ছি না। বহির্বিভাগে যে রোগগুলো আসতো নিয়মিত তাদেরকে আমরা ট্রিটমেন্ট দিতে পারছি না, অন্যান্য ট্রিটমেন্ট আমরা দিতে পারছি। যেহেতু ম্যাডামের সাথে আমাদের আজকে আলোচনার বিষয় আমরা অলরেডি বলেছি যে ত্বকের বিভিন্ন বিষয়গুলো নিব, যেটার সাথে ত্বক, চুল সবকিছুই পড়ে, এবং এই সিজনটাতে আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলার একটা কারণও রয়েছে যে খুব দেখা যায় কি যে যখন গরম থেকে এই বৃষ্টির সিজনটা আসছে, বৃষ্টি পড়ছে, বাট মাঝে মাঝে আবার ভ্যাপসা গরমটা পড়ছে, তখন স্কিনের সমস্যাগুলো খুব প্রকট আকারে দেখা যায় এবং অনেকেই কমপ্লেন করেন যে আমার চুল পড়ে যাচ্ছে। একটু যদি জানি যে ম্যাডাম এই সিজনের কমন প্রবলেমগুলো নিয়ে যেগুলো আমরা আজকে ডিসকাস করব। জি, কমন যে ডিজিজগুলো আমার প্র্যাকটিক্যালি যেগুলো পাই আমি সেই হিসেবেই বলতে চাচ্ছি। যেমন প্রচণ্ড গরমের জন্য আমরা সাধারণত এই সিজন এবং সাথে আবার স্যাঁতসেঁতে ওয়েদার, ফাঙ্গাল ইনফেকশনটা খুব বেশি বেড়ে যাচ্ছে, এবং ফাঙ্গাল ইনফেকশন সারা সিজনেই চলে, এই সিজনে বেড়ে যায়। আরেকটা বেশি হচ্ছে সেটা হলো একনি ব্রনটা, যেমন এই গরমে খুব অয়েলি স্কিন হয়, অয়েলি স্কিনের কারণে ব্রন বেড়ে যাচ্ছে। খুব সুয়েটিং হয়, সুয়েটিংয়ের কারণে ফলিকুলাইটিস, যেটা একটা লোমকূপের গোড়ার একটা প্রদাহ, এটা খুব বেড়ে যাচ্ছে, এ কারণে হেয়ার ফল হচ্ছে। মেলাজমা, হ্যাঁ, গোটা ফুসকুড়ি পেশেন্ট এসে কমপ্লেন করে, প্রচণ্ড চুলকায়, ব্যথা হয়, বিশেষ করে মাথায় বেশি হয়, এটা হাতে পায়েও হয়। বিভিন্ন ওয়ার্কার যারা বাইরে কাজ করে ওদের কিন্তু হাতে পায়ে খুব বেশি হয় ফলিকুলাইটিসটা। এছাড়া মেলাজমা মেস্তা যেটা, ওটাও এই গরমে খুব বেড়ে যাচ্ছে। গরম মানে রোদে এক্সপোজার হয়, আর মেইন যেটা হয় রোদ এত প্রখর, এখন রোদে সানবার্ন, সান ট্যানিং, এটা আমরা খুব বেশি পাই, কমন পাই। আসলে একটু সচেতন, তো এগুলো নিয়ে আসলে কমপ্লেন এখন বেশি করে। আবার ছোলার আর্টিকেরি একটা আছে, এটা প্রচুর পেশেন্ট বাইরে ঘোরাফেরা করলো সমস্ত গায়ে তার র্যাশ উঠে গেল, আর্টিকেরিয়া হয়ে গেল। আগে হয়তো কখনো সে নোটিস করে নাই, এখন হঠাৎ করে তার শুরু হয়েছে। আর এগুলো বড়দের বেশি হয়। আর ছোটদের ক্ষেত্রে কিছু ইদানিং পাচ্ছি, সেটা হলো গরমের জন্য যেটাকে সাধারণ জনগণ বলে সামার বয়েল। হ্যাঁ, অনেক গায়ে হয়, মাথায় হয়, বিভিন্ন খুব পেইনফুল হয়, বাচ্চারা খুব বেরিয়ে হরিবল একটা, খুব কান্নাকাটি করে, ইরিটেট হয়ে যায়। তা বয়েলটা এবং রিপিটেডলি হতে থাকে। আর একটা সবচেয়ে হলো যে ইম্প্যাডিগো বলি আমরা, যেমন ফোসকা নিয়ে ওঠে,
মনে হয় যেন পুড়ে গেছে এরকম ফোসকা, এবং ওটা রাতারাতি স্প্রেড হয়ে যায়। বাচ্চাদের হয়তো 2 দিনের মধ্যে সমস্ত গায়ে ছড়িয়ে গেল, মুখে ছড়িয়ে গেল। এক বাচ্চার হলো ওটা স্টাফাইলোকক্কাল ইনফেকশন থেকে হয়তো খুব কন্টাজিয়াস, অন্য বাচ্চাদেরও হয়ে যায় সাথে সাথে। এবং এটা ট্রিটমেন্ট খুব ইমিডিয়েটলি না করলে বাচ্চাদের জন্য খুব ভয়াবহ অবস্থা হয়। এবং এটা ছড়িয়ে যাওয়ার ইদানিং যেহেতু বিষয় থাকে। বেশি, হ্যাঁ, এটাও খুব বেশি পাচ্ছি। আরেকটা হয় ওরা বলে যে বেড়াতে গিয়েছিলাম, বাসায় আসলাম, তারপরে যেমন ইনসেক্ট বা যেটা হাইপার সেন্সিটিভ রিয়াকশন, যে সমস্ত বাচ্চারা একটু অ্যালার্জিক কন্ডিশন থাকে, ঘন ঘন ঠান্ডা লাগে, শ্বাসকষ্ট হয়, অ্যাটোপিক বলি আমরা, এই বাচ্চাদের এটা খুব বেশি হয়। যেমন জার্নি করলো গাড়িতে বা কোথাও, কিছু একটা কন্ট্যাক্টে আসলো, তাদের সমস্ত গায়ে র্যাশ উঠে যায়। এবং হাইপার সেন্সিটিভ রিয়াকশানটা এরকম, যেমন একটা পোকা কামড় দিল বা একটা মশা কামড় দিল, একটা জায়গায় কামড় দিবে কিন্তু পুরো জায়গা হবে। ফুলে যাবে। মায়েদেরকে আমরা বুঝাতে পারি না যে মশা না কামড়ায় আপনি খেয়াল করবেন, সে বলে যে মশার কামড় না তো এটা, আসলে ঠিক, কিন্তু একটা যে কামড় দিয়েছে ওটা দিয়ে তার ওটা থেকে রিয়াকশান আসলে ছড়িয়ে হয়েছে, গেছে। হ্যাঁ, এটা তাদেরকে বোঝাতে হয় তখন। আরেকটা জিনিস হয় কাপড় চোপড় থেকে, যেমন বাচ্চারা যখন পার্টি ড্রেস বা একটু সিনথেটিক কাপড় পরে, ওদের অ্যালার্জিক বেবিগুলোতে, অ্যালার্জিক বলতে কি এখন কিন্তু আমরা প্রায় 90%-এরও বেশি বেবি পাই যাদের অ্যালার্জি কন্ডিশনটা আছে, তা ওদের তখন এই রিয়াকশানগুলো বেশি হয়। এই জন্য ক্লোদিং এর ব্যাপারে আমরা একটু সচেতন থাকতে বলি। আমরা ডায়াপার একটু র্যাশ বেশি একটা জিনিস হয়। ম্যাডাম ইনক্লুড করতে চাই এই জায়গাটাতে। আমাদের সাথে একজন দর্শক আছেন, ফোনটা নিব, তার আগে একটু বলতে চাই যে অনেকগুলো ডিজিজই কিন্তু উঠে এসেছে এই যে সিজনাল চেঞ্জের টাইমটাতে। আমরা কিছু গুরুত্বপূর্ণ ডিজিজ নিয়ে আজকে কথা বলবো, তার আগে একটু ফোন আছে, ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি। দর্শক ম্যাডাম শুনতে পাচ্ছে, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, প্রশ্নটি হলো, আমি নরসিংদী উপজেলা জেলা থেকে নজরুল। আমার প্রশ্ন হলো, দীর্ঘদিন যাবৎ আমি অ্যালার্জিতে ভুগছি, কিন্তু বিভিন্ন সময় অ্যান্টিহিস্টামিন খাই। এটা কতদিন পর্যন্ত খেতে পারবো? এতে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এটা জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। যে দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা উত্তরটা নিচ্ছি। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, আমরা সেই প্রশ্নটি একটু নিচ্ছি। যে দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাকিবুল হাসান, কুমিল্লা থেকে বলছিলাম। জি ম্যাডাম শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হলো, আমি প্রচুর ঘামাই, এটার জন্য কি করতে পারি? জি দর্শক আমাদের সাথে থাকুন, আমাদের দুজন দর্শক ফোন করেছে ম্যাডাম। প্রথম দর্শকের উত্তরটা আমরা একটু দেই, যে তার অ্যালার্জির সমস্যা এবং সে একটা অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ খাচ্ছেন, এবং সেটা কতদিন সে খেতে পারবেন, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। এটা খুব কমন একটা প্রশ্ন। নরসিংদী ভাইকে আমি বলবো যে অ্যান্টিহিস্টামিন লং টাইম ধরে খেলে খুব একটা প্রবলেম হয় না। সে যদি একটা অ্যান্টিহিস্টামিন খেয়ে সুস্থ থাকে, খেতে থাকুক না, কোনো প্রবলেম নাই। এটাতে শুধুমাত্র পার্শ্ব প্রতিক্রিয়া একটু ড্রাউজিনেস, একটু উইক করে দেয় এগুলো, এবং যারা রেগুলার খায় তাদের কিন্তু এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয় না। ওরা ইউজ টু হয়ে যায়, বডি ওদের অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু ওদের ধারণা যে এটা কি আর কতদিন খাবো, খুব ফেড আপ হয়ে গেল সে, হ্যাঁ আর কতদিন খাবো। তো একটা ড্রাগের উপরে সে থাকলে আমি বলবো ওষুধটা খেতে থাকুক, তবে তার যদি কারণটা কি, অ্যালার্জি কিন্তু মেইন ট্রিটমেন্ট হলো কারণ খুঁজে বের আর করা। অ্যালার্জি তো মূলত একটা উপসর্গ, এটা আসলে মানে কোনো কিছু ডিজিজ না। ডিজিজ না, অ্যালার্জি তো ডিজিজ না। পেশেন্ট এসে বলে আমার অ্যালার্জি, কিন্তু আসলে এটা হলো একটা উপসর্গ, ঠিকই বলেছো। আর তার কারণটা যদি সে নিজে বের করতে পারে, এটা কিন্তু ডক্টর বের করতে পারবে না। তাকে যে কোন কারণে হয়, সে বাইরে ডাস্টের এক্সপোজারে গেল এই জন্য হয় কিনা, অথবা সে কোনো খাবার দাবার থেকে হলো কিনা, গরম ঠান্ডা কিসে হয়, এবং অনেক সময় আছে কোনো ড্রাগের কারণেও রিয়াকশন হয়। তা পেশেন্ট নিজে এটা বের করবে, আমরা তাকে কতগুলো ক্লু দিয়ে দিই যে এই কারণগুলো আপনি খুঁজে বের করেন, তো ও নিজেই বের করতে পারে। ওইগুলো অ্যাভয়েড করলে তার অ্যান্টিহিস্টামিন খেতে হবে না। মানে অনেক সময় অনেক সিস্টেমিক ডিজিজ থেকেও কিন্তু অ্যালার্জি হয়, সেটা অ্যালার্জি আসলে হয়, কখন সেটা হচ্ছে। হ্যাঁ, সেগুলো হলো একটু যারা যেমন অ্যাবাভ 40-50 যখন হয়, তখন আমরা এটা শুধুমাত্র একটা অ্যালার্জিক কন্ডিশন মনে করি না, তখন ইন্টারনাল কারণগুলো সর্ট আউট করতে হয়। সেই হিসেবে আমরা কিছু ইনভেস্টিগেশন করাই পেশেন্টকে, ওদেরকে কাউন্সিলিং করলে ওরা বুঝে, তখন ওগুলো করে। আমি প্রচুর পেশেন্ট পাই, যেমন চুলকাচ্ছে অ্যালার্জি মনে করে অ্যান্টিহিস্টামিন খাচ্ছে, আসলে ওর কিডনি প্রবলেম। হ্যাঁ, সিকেডির কিছু পেশেন্ট আছে, তাদের সবসময় কিন্তু এরকম একটা লিভারের জন্য, যেটা অবস্ট্রাকটিভ জন্ডিস, সাংঘাতিক চুলকায়, সে বুঝতে পারে না যে তার ওটা অবস্ট্রাকটিভ জন্ডিস হয়ে বসে আছে। তো এই ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টিগেশন, হরমোনাল ব্যাপার আছে, থাইরয়েড একটা ইম্পর্টেন্ট কারণ, হিমোগ্লোবিন কম,
হ্যাঁ, এনিমিয়া। এই বিষয়গুলো আসলে তাকে লক্ষ্য করে ডক্টরকে করে। জানালে হয়তো ডক্টর ভাবে ইনভেস্টিগেশন গুলো তাকে হেল্প করতে আমরা পারে। ওদেরকে এটা কোশ্চেন করে মনে করে নেই যে এই রিলেটেড তাদের পরীক্ষা করলে হবে। পেশেন্টদেরকে আমি একটা সবসময় বুঝাই যে ডাক্তারদেরকে কখনো শত্রু মনে করতে তো নাই, ডাক্তার তো আসলে বন্ধু পেশেন্টের। একটা পেশেন্টকে যখন আমরা ইনভেস্টিগেশন দিই, এটা কমনলি একটা ধারণা যে ডাক্তারের কাছে গেলেই কিছু পরীক্ষা অযথা ধরিয়ে দেয়, investigation অযথা দিচ্ছেন তিনি। ইনভেস্টিগেশন ধরাই দেয়। গতকাল আমি একটা পেশেন্ট পেয়েছি, এজিবিটি তার 200 সামথিং, সে জানেই না। তাকে আমি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিয়েছি যেটা খেলে তার আরও খারাপ হবে। তা আমি দেখিয়ে বললাম যে আমি কেন এজিবিটি করতে দিয়েছি এখন দেখেন, আপনি জানেনই না। পরে একটু হেপাটোলজিস্টের কাছে পাঠিয়ে দিলাম। তা এই পেশেন্টদেরকে আমরা একটু কাউন্সিলিং করে পরীক্ষাগুলো করালে তাদেরকে অনেক হেল্প করতে পারি, অনেক হেল্প করতে পারি। এবং আরেকজন দর্শক ছিলেন, তার উত্তরটি আমরা নিচ্ছি যে তার ঘামাচি ঘাম সমস্যা। বেশি। আসলে এই সিজনটাতে কিন্তু অনেকেরই এই কমপ্লেইনটা থাকে। ঘামাচি বললো না, ঘাম বেশি হয় বললো। তার অনেক ঘামায় সে, ঘামায় ঘামছে। এবং হ্যাঁ, ঘামাচি সোয়েটিং যেটা হয় এটা একটু হেলদি যারা তাদের তো ন্যাচারালি একটু বেশি সোয়েটিং হয়। হিট ইনটলারেন্স যাদের, তাদের একটু সোয়েটিং হয়। তবে সোয়েটিং বন্ধ করা ওয়াইজ না, এবং বন্ধ করতে আমরা চাইও না। এক্সেস সোয়েটিং হলে আমরা যেটা বলি যে বারবার একটু স্পঞ্জ করা শরীর, একটু ঠান্ডা জায়গায় থাকা। কারণ এই সোয়েটিং থেকেই তার ওই যে একটা টার্ম বলেছিলাম ফলিকুলাইটিস, এখান থেকে হয়। সোয়েটিং হলো, সে ফ্যানের নিচে দাঁড়ালো, সুয়েটটা কী করলো, এভাপোরেট হয়ে গেল। একটা জিনিস খেয়াল করবে, সুয়েট কিন্তু টেস্ট হলো সল্টি, তার মানে ওটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে। যখন ওয়াটারটা ইভাপোরেট হয়ে গেল, সোডিয়াম ক্লোরাইড কোথায় থাকবে? হেয়ার ফলিকের লোমকূপের গোড়ায় থেকে যাবে। তখন লোমকূপটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে ওখানে একটা প্রদাহ হয়। নর্মাল যে সিক্রেশন আসবে হেয়ার ফলিকেল, সিবাম সিক্রেশন ব্লক হয়ে গেল, ব্লক হয়ে ওখানে ফলিকুলাইটিস হলো, একনি হলো। তো এই জন্য আমি বলবো যার সোয়েটিং বেশি হয় তারা একটা হলো যে গরমে যেহেতু হয় একটু ঠান্ডা এনভায়রনমেন্টে থাকবে, আর একটু স্পঞ্জ করবে, বারবার করে স্পঞ্জ করবে, মানে নিজের বডিটাকে যাতে একটা টেম্পারেচারে মেইনটেইন করা হয়। ম্যাডাম, আমাদের সাথে আরেকজন দর্শক আছে, আমি তার ফোনটাও নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম ফারজানা আক্তার, বয়স 42 বছর। ম্যাডাম শুনতে পাচ্ছে, আপনার প্রশ্নটি করুন। দর্শক ম্যাডাম শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। ম্যাডাম, আমার চুলের সমস্যা। চুল প্রতিদিনই অনেক চুল ওঠে, মানে সামনে দিয়ে চুল পুরো ফাঁকা হয়ে যাচ্ছে মাথা। আরেকটা সমস্যা, মুখে অনেক তিল উঠতেছে। যে দর্শক একটু লাইনে থাকুন ম্যাডাম, আপনার কোনো প্রশ্ন থাকলে তাকে করতে পারেন। আর তার একটা প্রশ্ন যে তার ছোট বেবি আছে কিনা। আপনার ছোট বাচ্চার বয়স কত? দর্শক আচ্ছা, লাইনটি কেটে গেছে। আমরা বিভিন্ন আঙ্গিকে উত্তরটি দিচ্ছি, কারণ অনেকগুলো রিজন আছে এই বিষয়গুলোর। ম্যাডাম যদি একটু বলেন। 42 ইয়ার্সে হেয়ার ফল একটা হতে পারে, তার যদি হয় ছোট বাচ্চা থাকে, যেটা টেলোজেন ইফ্লুভিয়াম আমরা বলি, প্রেগন্যান্সিতে যে একটা চুল পড়ে না, সেই চুলটা হরমোনাল যে চেঞ্জটা হয়, বাচ্চার বয়স যখন 6 মান্থ হয়, 6 মাস, তখন থেকে তার চুল পড়া শুরু হয়। এবং সেটা একেবারেই নর্মাল, কিন্তু পেশেন্টটা খুব ওয়ারিড হয়ে যায়। ওইটার কাউন্সিলিং করলে ঠিক হয়ে যায়। আরেকটা হয় তাদের ডায়েটারি কিছু ডেফিসিয়েন্সি থাকে, যেমন প্রেগনেন্সিতে তারা ভিটামিন, হান্তান, আয়রন অনেক কিছুই খায়, বাচ্চা হয়ে গেলে তো সব বন্ধ করে দিল। এদিকে ব্রেস্ট ফিডিং হচ্ছে, তারপরে মায়েদের খাওয়া দাওয়ার মধ্যে আবার অনেকটা আমাদের কিছু কুসংস্কার আছে, অনেক রেস্ট্রিকশন বেঁধে দেয় ফ্যামিলি মেম্বাররা। এই কারণে মায়ের কিন্তু অনেক ডেফিসিয়েন্সি হয়, তখন একটা হেয়ার ফল হয়। সেটার জন্য আমরা শুধু কাউন্সেলিং করি, ডায়েটারি একটু সাপ্লিমেন্ট দেই, তাতে ওরা ভালো হয়ে যায়। আর একটা ওনার যেটা বললো সামনের দিকে ফাঁকা হয়ে যাচ্ছে, সেটা আমার মনে হয় যে ফিমেল প্যাটার্ন অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। অ্যান্ড্রোজেনেটিক যেটা, ওটা হরমোনাল কিছু ফ্যামিলিয়াল ব্যাকগ্রাউন্ড থাকে, এবং অ্যান্ড্রোজেনেটিক হলে সেটা ট্রিটমেন্ট একটু ডিফিকাল্ট হয়ে যায়, তখন একটু অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টের মধ্যে যেতে হয়, শুধুমাত্র ডায়েটারি রিপ্লেসমেন্টে হয় না। তখন আমরা কিছু তার অ্যান্ড্রোজেনের লেভেলটা দেখি, এখানেও আমরা হিমোগ্লোবিন পার্সেন্টেজটা, ফেরিটিন দেখি, আয়রনের একটা ব্যাপার আছে এখানে। এরপরে তার যদি হয়, যখন দেখি যে তার অ্যান্ড্রোজেনিক কোনো প্রবলেম আছে, ওই রিলেটেড দেই ট্রিটমেন্ট। আরেকটা কিছু হয়, সেটা 42 ইয়ার্সে থাকতে পারে, যেমন পিসিও যাদের, পলিসিস্টিক ওভারিছে, তাদেরও কিন্তু একটা এরকম হেয়ার ফলের একটা থাকে, সেটা অ্যান্ড্রোজেনেটিক টাইপের হয়, প্যাটার্ন হয়, সাথে একটু হার্সুটিজম থাকে। ওনার আছে কিনা জানি না। ওবেসিটি একটা মেইন কারণ, পেশেন্টের ওয়েট কত, ওবেসিটি আছে, ওবেস কিনা। তারপর ডিপ্রেশন একটা মেইন কারণ,
হেয়ার ফলের। এখন ওনার ক্ষেত্রে কোনটা হয়েছে ওনার সেটা বের করতে অনেকগুলো হবে। রিজনই থাকে অনেকগুলো রিজন থাকে। যদি এরকম জি। হয় যে তার প্রেগন্যান্সি রিলেটেড কোনো ইস্যু থাকে তাহলে তখন সে এক ধরনের তার কজ অনুযায়ী আসলে ট্রিটমেন্টটা কজ অনুযায়ী ট্রিটমেন্ট, হ্যাঁ, হিস্ট্রিটা খুব যে ইম্পর্টেন্ট। বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম ম্যাডাম, যে বর্ষাকালে একটা আপনি প্রথমে আমাদেরকে মেনশন করেছেন যে খুব কমনলি দেখা যায় একনির প্রবলেমটা, এবং অনেকেই কমপ্লেনটা করে থাকেন, যারা ইয়াং তারা বেশি সচেতন থাকেন, কোশ্চেন করে থাকেন, কিন্তু যারা অনেক সময় অ্যাডাল্ট আছেন তাদেরও অনেক সময় দেখা যাচ্ছে যেটা বন্ধ হচ্ছে না। বাট এই সিজনে হওয়ার কারণটা কি এবং আমরা ট্রিটমেন্টটা আসলে কিভাবে সাজেস্ট করি? আচ্ছা, এই সিজনে হওয়ার মেইন কারণ হলো যেমন খুব গরমে যেটা হয়, অয়েলি স্কিনটা খুব বেশি অয়েলি হয়। অয়েলি স্কিনে একটু এক্সট্রা কেয়ার নিতে হয় স্কিনের, যেমন বারবার মুখ ধোয়া, এবং সেই মুখ ধোয়াটা যে বারবারই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে তা না, কিন্তু ফেস ওয়াশটা হলো লিমিটেড কিছু টাইমের জন্য। বাইরে বের হলো, ধুলাবালি লাগলো, একটু ফেস ওয়াশ ইউজ করলো। অথবা খুব বেশি অয়েলি হয়ে গেল, যেটা পানি ঝাপটা দিয়ে পরিষ্কার হয় না, ওখানে ফেস ওয়াশ ইউজ করলো। কিন্তু এই ক্ষেত্রে বারবার করে আমরা বলি যে গরম যেহেতু একটু পানির ঝাপটা দিলেই হবে, আর মুখটা ক্লিন রাখা। আরেকটা যেটা হয় এখন টিনেজারদের, এই একটা টিনেজার হাউস ওয়াইফদেরও আমরা দেখি কিছু ব্রাইটেনিং লাইটেনিং প্রোডাক্ট তারা ইউজ করে। কোথায় পায়? দোকান থেকে, অনলাইন থেকে, সস্তা, হ্যাঁ, দামিও মনে হয়, বলে যে অনেক দাম দিয়ে কিনেছে, কিন্তু ওগুলো হয় কি ব্রাইটেনিং যে প্রোডাক্টগুলো ওগুলোর মধ্যে ব্লিচিং এজেন্ট থাকে, হাইড্রোকুইনন থাকে, যেটা খুব রাতারাতি ফর্সা করে দেয়। এই পেশেন্টগুলো কিন্তু পরে বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে আসে স্কিনের। তার মধ্যে একটা হলো একনি থাকে, তার মধ্যে হাইপার পিগমেন্টেশন, কালো কালো সোপ দাগ নিয়ে আসে, আনইভেন স্কিন হয়ে যায়, এবং এই ক্ষেত্রে তারা খুব বেশি পাজলড হয়ে যায়, আমাদেরকে অস্থির করে তোলে। কিন্তু দুর্ভাগ্যজনক এটা যে নর্মালি একটা পেশেন্টের ব্রন হলো বা পিগমেন্টেশন হলো, ওটা কমানো যত সহজ, এই যে প্রোডাক্ট ইউজ করার পরে যেটা, এটার একটা টার্ম আছে রেলস ডিজিজ আমরা বলি, এইটা কিন্তু কমানো যায় না, খুবই কঠিন। তাই এই ক্ষেত্রে আমরা খুব প্রবলেম ফেস করছি। আমি এই ক্ষেত্রে দর্শকদেরকে একটু বলবো যে আপনারা অন্তত ব্রাইটেনিং এই যে এজেন্টগুলো আছে বাইরে, লাইটেনিং এজেন্টগুলো, ব্লিচিং এজেন্টগুলো, এগুলো তারা ইউজ না করতে আমি বলবো। কারণ ন্যাচারাল স্কিন কিন্তু একটা অন্য রকমের সৌন্দর্য, তাই না? এই জিনিসটা মায়েরাও মেয়েদেরকে বলে ওর স্কিনটা ডার্ক, একটু পরিষ্কার করে দেন। মা হয়ে কেন আপনি মেয়েকে ডার্ক বললেন? এই যে ওর মধ্যে একটা ডিপ্রেশন ঢুকে বাচ্চাদের, একদম টিনেজার, অল্প বয়সী, বাসা থেকে শুরু হয় আসলে এই বাসা বিষয়গুলো। থেকে এটা শুরু। আমরা এই বিষয়টা একটু জানবো, তার আগে একটা ফোন আছে, ফোনটি নিচ্ছে। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি সাইফুল আলম পান্নু ময়মনসিংহ থেকে বলছি। জি ম্যাডাম, শুনতে পাচ্ছেন আপনার প্রশ্নটি? হ্যাঁ ম্যাডাম, আমার প্রশ্ন হলো, আমরা তো খবর কম রাখি, লেটেস্ট কোন এডিশন করোনা চিকিৎসার জন্য আপনারা পেয়েছেন কিনা এটা জানাবেন। আর হলো, আমরা কাপড় বাইরের থেকে এসে যদি খুলি, কাপড়ে যদি ভাইরাস থাকে, এই ভাইরাসটা কত ঘন্টা পরে মারা যায়, এটা একটু জানবেন। দর্শক আমাদের সাথে থাকুন। ওনার একটা প্রশ্ন ছিল যে করোনা ভাইরাস সম্পর্কে লেটেস্ট কোন ইনফরমেশন আছে কিনা। ম্যাডাম যেহেতু চর্ম এবং যৌন বিভাগে আছেন, বাট এই বিষয়ে আপনার কোনো ধারণা আছে কিনা? আরেকটি বিষয় হচ্ছে যে বাহির থেকে এসে কাপড় যদি সে খুলে রাখে, সেটাতে ভাইরাস যদি থাকে, সেটা কতক্ষণ পরে মারা যাবে? এটা ছিল তার কোশ্চেন। জি ধন্যবাদ। আমরা সবসময় একটা কথা বলি যে এই কোভিড পিরিয়ডে বাইরে থেকে এসে কাপড়টা ওয়াশ করা, জাস্ট ঢুকেই একটা রুমের ব্যবস্থা থাকতে হবে, যেটা ঘরে ঢোকার আগে প্রথমেই যে রুমটা হয় ওয়াশরুমটা, সেখানে ঢুকে সে কাপড় ডিটারজেন্টের মধ্যে চুবিয়ে রাখবে 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম, এরপরে ওয়াশ করে ফেলবে। আর যদি এটা প্রবলেম হয়, যেমন সব কাপড় কিন্তু ডেইলি ওয়াশ করা যায় না, সেন্সিটিভ কাপড় হলে, সেক্ষেত্রে আমরা বলি রোদে, কড়া রোদে যদি 2-3 ঘন্টা সে কড়া রোদে রাখে, তাহলে ভাইরাস চলে যাবে। আর এমনি যেমন স্কিনের সারফেসে, যেটা স্কিন সারফেসে থাকে, স্কিন সারফেস তো আমরা ওয়াশ করে ফেলবো, স্কিন সারফেসে কিন্তু ওইটা নিয়ে বসে থাকবো, মানে ন্যাচারালি কখন সরে যাবে, অন্য মানুষ তো কন্টামিনেটেড হবে, যে এটা করা যাবে না। আমরা মেইনলি বলি শাওয়ার নেওয়া, হ্যাঁ, বিশেষ করে যদি কন্ট্যাক্টে থাকে। এমনি হাটে ঘাটে বাজারে গেল, তখন কাপড় চোপড় ওয়াশ করলে, হ্যান্ড ওয়াশ, হাত যতটুকু এক্সপোজ থাকে এগুলো ভালোভাবে, হ্যান্ড ওয়াশের কিন্তু নিয়ম আছে কতগুলো, যার সাবান দিয়ে যেমন 20 সেকেন্ড ওইটা ভালো করে কীভাবে, কতগুলো সিস্টেমের মধ্যে কিন্তু, যেমন ফিঙ্গার, এই যে আঙ্গুলের ফাঁকে ফাঁকে, এসব জায়গায় বিভিন্ন জায়গায় থাকে, এগুলো কিন্তু এই নিয়ম হিসাবে কিন্তু হ্যান্ড ওয়াশ করতে হবে, এবং মিনিমাম 20 সেকেন্ড। এবং সেটা সাবানটা হলো বেস্ট। সাবান
সাবান যদি না হয়, যেমন আমাদের হ্যান্ড ওয়াশ যেগুলো আছে, ডিটারজেন্ট যেগুলো আছে ওগুলো দিয়ে করা যেতে পারে। আর যেটা আছে আমাদের অ্যালকোহল বেসড যেগুলো আছে ওগুলো আমরা ইউজ করলেও ইউজ করতে পারবো। আর পেশেন্টকে এটুকুই বলি যে খুব অরিড হওয়ার কিছু নেই, কারণ এখন তো আমাদের এইগুলো নিয়েই বসবাস করতে হবে। কাজেই শুধু একটু মেনটেন করলে, আর অনেকের ধারণা আছে বাজারঘাট করে নিয়ে আসলে ওই জিনিসগুলোর মধ্যে করোনা, ওগুলোর মধ্যে কিন্তু খুব বেশি সময় থাকে না। ওগুলো জাস্ট বারান্দায় আধা ঘন্টা একটু রেখে দিলে ভাইরাস চলে যায়, ভাইরাসের থাকে না আর কি। জি দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। ম্যাডাম, যে প্রসঙ্গতে ছিলাম যে আসলে অ্যাকনির যে কারণগুলো থাকে এবং দেখা যাচ্ছে ব্রাইটেনিং কিছু প্রোডাক্ট এখন সবাই ইউজ করছে, ইয়াংদের মধ্যে দেখা যাচ্ছে এই প্রবণতাটা বেশি। বাট অ্যাকনির ট্রিটমেন্ট আমরা আসলে সাধারণত কীভাবে করি? অনেক সময় অনেকের খুব কমন একটা দাগ মানে প্রশ্ন থাকে যে অ্যাকনিতে যে দাগটা হয়েছে সেটা যাচ্ছে না, বা যে যদি যেতে হয় সেটাকে কীভাবে আসলে ট্রিটমেন্ট করা যায়, সেই বিষয়টাতে যদি একটু বলেন। হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যাকনি হলে সাথে সাথে ট্রিটমেন্ট করা উচিত, এটা হলো 1 নম্বর পয়েন্ট। যখন ওটা খুব অ্যাগ্রাভেট হয়ে যায়, পাস্তুল হয়, বা কিছু কিছু আছে যেমন আমরা বলি পাস্তুলার, তারপরে সিস্টিক অ্যাকনি, তার নোডুলো সিস্টিক অ্যাকনি, যেগুলো একদম ফোড়ার মতো হয়, এগুলো খুব ভয়াবহ। এবং এগুলো হলে পরে সাথে সাথে যদি আমরা ভালো অ্যান্টিবায়োটিক, এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক মাস্ট। অ্যাকনি মাইনে কিন্তু অ্যান্টিবায়োটিক না, এগুলো স্টেজ আছে। একটা স্টেজে আর যখন আমরা ওই প্রোবায়োব্যাকটেরিয়াম অ্যাকনি, যেটা তো ইনফেকশন হয়, আমরা বুঝতে পারি যেটা ইনফেক্টেড, তখন অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে। পেশেন্টদের ক্ষেত্রে অনেক প্রবলেম থাকে। আমি অ্যান্টিবায়োটিক স্টার্ট করলাম, আমি কিন্তু পার্সোনালি খুব কাউন্সেলিং করি পেশেন্টকে যে তোমার কিন্তু অ্যান্টিবায়োটিক ছাড়া হবে না, তুমি খাবে। বাসায় গিয়ে হয়তো দেখা গেল সে 2-1টা ডোজ খেলো আর খেলো না। তা এটাতে হয় কি, তার অ্যাকনিটা তখন ওইরকম পারসিস্ট করে, এবং ওটার মধ্যে তারা আবার বিভিন্ন রকমের প্রসিডিওর আছে। একটা জিনিস বের হয়েছে সেটা হলো কমেডন এক্সট্রাক্ট, অবাক হয়ে যায়, ওটা দেখলে ভয় লাগে। ওইটা দিয়ে চেপে চেপে তারা ব্রনের ভেতরে যেই কমেডনগুলো থাকে ওগুলো বের করে। তা ওরা যেই সিস্টেমে বের করে ওটা তো ফল্টি সিস্টেম। ওটাতে হয় কি, পাশের টিস্যুগুলো আরও ইনজুরি হয়ে যায়, স্কার হয়ে যায়। এবং দাগ যেটা বললে, দাগ কিন্তু 2 ধরনের। একটা হলো শুধুমাত্র পিগমেন্টেশন, ওটা কমানো সহজ। যেটা স্কার হয় ওটাও এখন কমানো যায়, ওটার জন্য বিভিন্ন রকমের ট্রিটমেন্ট বের হয়েছে, বিভিন্ন রকম অ্যাস্থেটিক প্রসিডিওর কিছু বের হয়েছে, করা যাবে। তো পেশেন্টটা কমপ্লিকেটেড যখন করে ফেলে তখন কিন্তু এটা কমানো কঠিন হয়ে যায়। আমি বলবো ব্রণ হলে এক তো হলো আগে থেকেই স্কিনের হেলদি স্কিন রাখার চেষ্টা করতে হবে, ক্লিন রাখতে হবে। কসমেটিক্সের ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে। আর ডিপ যে অনেক সময় আছে হেভি মেকআপ বা মেকআপের কসমেটিক্সের ক্ষেত্রে যেমন মেডিকেটেড কিছু কসমেটিক্স আছে যেগুলোতে ক্ষতি হয় না, যদি সেগুলো প্রোডাক্ট ইউজ করতে পারে তবে কসমেটিক্স যতটা কম ইউজ করা যায়। হ্যাঁ, আর হয়ে গেলে পরে ট্রিটমেন্টের মধ্যে যেতে হবে। এবং আপনি একটা কথা ইনক্লুড করলেন যে আসলে স্কার ট্রিটমেন্টগুলো এখন হচ্ছে অনেক অ্যাস্থেটিক প্রসিডিওরে হচ্ছে। আরেকজন ডক্টর কাছে আমাদের সাথে আমরা ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, জি ম্যাডাম শুনতে পাচ্ছেন? দর্শক আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হলো শামীম। বয়স 57। আমার বয়স 57। হ্যালো জি ম্যাডাম শুনতে পাচ্ছেন? দর্শক আপনার প্রশ্নটি করুন। আমার হলো আপনার নিম্ন অঙ্গে ভীষণ চুলকানি, আমি পেভিসন, ডেনাসিন এবং লরিক এই মলমগুলো ব্যবহার করছি, কিন্তু কোনো উপকার পাইনি। অনেক প্রায় মাঝে মাঝে পেভিসন দিলে একটু কমে, আবার ওটা শেষ হয়ে গেলে আবার আর একটা প্রবলেম হলো আমার ডান পায়ের বুড়ো আঙ্গুলটা, আস্তে আস্তে বুড়ো আঙ্গুলের নখটা ভিতরে আপনার একটু মরে যাচ্ছে আর কি, এরকম আর কি। জি দর্শক আমাদের সাথে থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। খুব কমন প্রবলেমের কথা, যে প্রবলেমগুলো বলছেন খুব কমনলি এই এজে হয়ে থাকে। একটু ম্যাডাম উত্তরগুলো শুনবো। উনি প্রথমে যে কমপ্লেনটা করলেন ওটা হলো ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার না। ওরা যেটা নিচের দিকে চুলকায় এটার মধ্যে কয়েকটা জিনিস হতে পারে। একটা হলো যে ফলিকুলাইটিস বললাম, হেয়ার ফলিকেলের গোড়ায় গোড়ায় হয়, এটা ছেলেদের খুব বেশি হয়, কারণ অনেকক্ষণ ধরে যদি কাপড় চোপড় পরা থাকে, আন্ডার গার্মেন্টসগুলো, এটা হতে পারে। আরেকটা ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে, স্ক্যাবিসও হতে পারে। এখন উনি যেটা করেছেন, সবচেয়ে বেশি প্রবলেমের কাজ যেটা করেছেন, পেভিসন কিনে লাগাচ্ছেন। পেভিসনটা কোথেকে যে পেশেন্টের হাতে চলে গেল, প্রত্যেকের ঘরে একটা করে পেভিসন আছে। আপনার হাত যদি তোমার কেটে যায় সেখানেও পেভিসন লাগে,
পুড়ে গেল কে পেবিসন লাগাবে, ফাঙ্গাস হলো পেবিসন লাগাবে, মানে কোনো কিছু হলে হয়। এটা থেকে হয় কি এতই কমপ্লিকেটেড হয়। আমরা কিন্তু আগে বলেছিলাম যে ফাঙ্গাল ইনফেকশনটা, এখন ফাঙ্গাল ইনফেকশনটা সব ড্রাগে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। মেইন কারণ হলো এই যে উল্টাপাল্টা ওষুধ স্টেরয়েড ইউজ করার জন্য। তা সে যে পেবিসন ইউজ করছে, কারোর কোনো ডাক্তার নিশ্চয়ই প্রেসক্রাইব করে নাই এভাবে, ওনাকে আমি বলবো যে আপনি একজন ডক্টরকে দিয়ে একটু দেখান, কারণ অনেক দিনের যেহেতু হ্যাঁ, যেটা সেটাকে আসলে ফাঙ্গাস না স্ক্যাবিস না ফাঙ্গাস ফলিকুলাইটিস হ্যাঁ, কোন হ্যাঁ, মানে কজটা দিয়ে তবে হচ্ছে তার সেটা যে দিয়ে প্রবলেম ট্রিটমেন্ট এটা কিন্তু কিউরেবল। যদি পারফেক্ট ট্রিটমেন্টটা পড়ে সেটা তাহলে cure করা কিন্তু সম্ভব। কিওর করা সম্ভব। আর একটা প্রশ্ন করলেন উনি যে ওনার ডান পায়ের বুড়ো আঙ্গুলের পাটা অনাইকোমাইকোসিস। অনেকে পায়ে দেখা যায় বয়স্ক যারা আছে। হ্যাঁ, ওটা অনাইকোমাইকোসিস, ওনার ডায়াবেটিস আছে কিনা জানা দরকার। এটা ফাঙ্গাল ইনফেকশন নেইলে হলে সেটা কিন্তু দীর্ঘমেয়াদী অনেক বড় লম্বা একটা ট্রিটমেন্ট লাগে, কখনো কখনো 1 বছরও ট্রিটমেন্ট করতে হয়। তো মেইন যেটা করতে হয়, উনি যদি ডায়াবেটিস হয়ে থাকে তাহলে এটা একটু কমপ্লিকেটেড। তা ডায়াবেটিসের কিন্তু একটা ফুড কেয়ার একটা ইম্পর্ট্যান্ট একটা টপিকস, পায়ের আলাদা যত্ন করতে হয়। আর নখের ক্ষেত্রে নখটা ভেজানো নিষেধ আমরা বলি, অ্যাভয়েড করবেন। তখন সাথে সাথে বলে অজু করলে কী হবে, অজুতে কয়বার হয়, দিনে 5 বার। অনেকের আছে অভ্যাস হলো ওয়াশরুমে গেলেই পা ভেজাবে, সেইটা না করা উচিত। আর অজু করলো বা গোসল করলো পা তো ধুইতে হবে, ওয়াশ করা উচিত, বাট ওই যে আঙুলের ফাঁকে পানি জমে থাকবে ওইটা একটু টিস্যু দিয়ে কাপড় দিয়ে চেপে চেপে ক্লিন করবে। আর ট্রিটমেন্ট করাতে হবে, ট্রিটমেন্ট না করালে তার এটা অ্যাগ্রাভেট করবে। অন্য অন্য নখগুলোও কিন্তু আস্তে আস্তে ইনফেক্টেড হয়ে যায়। তবে এখানে যেহেতু তার ফাঙ্গাস আছে, তার ভেতরের যে প্রবলেমটা বলছে ওটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সেস থাকে বেশি। সেটা একজন ডাক্তার দেখালে উনি ওই কজটা বলতে পারবেন, সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিতে পারবেন। অলরেডি ম্যাডাম আপনি বলেন এটা কিউর করা মানে কিউরেবল, সো কিউর করা সম্ভব। ম্যাডাম আমরা অনুষ্ঠানে এই পর্যায়ে একটা বিরতি নিব, বিরতির পর এসে আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সেটা আমরা শেষ করব। সুপ্রিয় দর্শক, হাই বেবি ডায়াপার ভালো থাকুন অনুষ্ঠানে এই পর্যায়ে সময় হয়ে এসেছে একটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম থাই বেবি ডায়াপার ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলছিলাম ডক্টর রেবেকা সুলতানা ম্যাডামের সাথে, যিনি কুর্মিটোলা জেনারেল হসপিটালের বিভাগীয় প্রধান হিসেবে চর্ম ও যৌন বিভাগে কর্মরত আছেন। ম্যাডাম, বিরতিতে যাবার আগে অনেকগুলো বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বলেছি এবং তার ট্রিটমেন্টগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং অনেক দর্শক আমাদের সাথে ফোনে ছিলেন। হিটের কিছু বিষয় নিয়ে ম্যাডাম কথা বলছে, এটা অনেকগুলো ছোট ছোট বিষয়, যেমন মেস্তার বিষয়টা অনেক সময় দেখা যায় যে গরমে আরও বাড়ে বেশি, আমরা মেলাজমা বলি, গালের দুপাশে হয় মহিলাদের ক্ষেত্রে দেখা যায়, এবং অনেক সময় দেখা যায় যারা রান্নার কাজে বেশি থাকেন, চুলার কাছে বেশি থাকেন, তাদের অনেক সময় কমপ্লেনটা থাকে। সেই সাথে আমরা আসলে আগে এক সময় ভাবতাম যে সবসময় বাইরে যাওয়ার কাজটা ছেলেরাই বেশি করে, বাট এখন মেয়েরাও যেহেতু ওয়ার্কিং অনেক বেশি বাইরে যাচ্ছে এবং দেখা যাচ্ছে সূর্যের আলোতে প্রখর যে আলোটা, সেটার কারণে অনেক সময় সানট্যান বা সানবার্ন হয়ে আসে। এই বিষয়টি তো অনেক একটু জানার থাকে, যেগুলো কি ঠিক হয় কিনা, বা এটা যদি ট্রিটমেন্ট নেওয়া যায় যথোপযুক্তভাবে, সেটা কি আসলে ঠিক হওয়া যায় কিনা, বা আগের টোনটাতে ফিরে আসা যায় কিনা। একটা কথা আছে না, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তা সানবার্ন বা ট্যানিংয়ের আগে যদি আমরা প্রিভেন্ট করতে পারি সেটা হলো বেস্ট। এবং বুঝতে হবে যে কখন ট্যানিংটা হয়, কখন বার্ন হয়। সকাল 9টা পর্যন্ত যে রোদ হয়, সে রোদটাকে অনেকে মিষ্টি রোদ বলে গায়ে লাগায়, যেটা ওটা হলো ওখানে তখন ট্যানিং বেশি হয়। আলট্রাভায়োলেট এ থাকে এবং 9টা থেকে 4টা পর্যন্ত আলট্রাভায়োলেট বি, এটা হলো বার্ন হয় বেশি। তা এই ক্ষেত্রে করতে হবে যে বাইরে বের হলে ট্যানিংয়ের যেটা হয় ওটা মোটামুটি কিছুদিন আবার সে রোদ অ্যাভয়েড করলে এবং কিছু ক্লিনজার আছে, কিছু ময়েশ্চারাইজার আছে, এগুলো ইউজ করলে আস্তে আস্তে ফিরে আসে। বার্ন যেটা ওটা একটু দেরি হয়। বার্নিংয়ের এই ক্ষেত্রে আমরা সবসময় অ্যাডভাইস করি আগে প্রিভেন্ট করার জন্য বাইরে বের হওয়ার আগে অবশ্যই একটা ভালো সানস্ক্রিন ইউজ করবে। সেটা হলো আমাদের এশিয়ান যারা, আমরা বলি সবসময় SPF 30+, হ্যাঁ, ইদানিং 50, 60, 70 অনেক বেশি SPF-এর পাওয়া যায়। যারা ওয়ার্কিং লেডি হোক বা ওয়ার্কিং মেল হোক, তাদের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল সানস্ক্রিনটা ইউজ করা খুবই জরুরি। ফিজিক্যাল বলতে ওটার এফিকেসি একটু বেশি থাকে, 5-7 ঘন্টা থাকে। এটা ওয়াটার প্রুফ হয়। কিছু ফিজিক্যাল সানস্ক্রিন আমাদের মার্কেটে এখন আছে, বেশ ভালো ভালো প্রোডাক্ট আছে। এটা হলো সোয়েটিং হলো, হ্যাঁ, সানস্ক্রিন নর্মালি যেগুলো পাওয়া যায় ওগুলো সোয়েটিংয়ে ওয়াশ আউট হয়ে যায়, আবার বার্ন বা ট্যানিং ঠিক মতোই হয়, এফিকেসি থাকে না, অথবা 2-2.5 ঘন্টা পরে এফিকেসি নষ্ট হয়ে যায়। তো ওয়ার্কিং যারা, তাদের আমি অ্যাডভাইস করবো
একটা ফিজিক্যাল সানস্ক্রিন ইউজ করার জন্য, এবং এটা হাফ অ্যান আওয়ার বিফোর, হ্যাঁ, যেন বাইরে বের হওয়ার আধা ঘন্টা আগে লাগাবে। এবং এটা একটু থিক বেশি করে নিতে হবে, সামান্য একটু নিয়ে লাগালেও কাজ হবে না। এটা হলো একটা প্রোটেকশান। এবং মহিলাদের ক্ষেত্রে অনেক সময় সানস্ক্রিন ওরা ইউজ করতে একটু হেজিটেট করে, কারণ অয়েলি হতে পারে স্কিনটাই, তেলতেলা হবে। অয়েল ফ্রি কিছু আছে চাইনিজ সানস্ক্রিন। এরপরে যদি সে চায়, পাউডার কেক হিসাবে কিছু সানস্ক্রিন আছে, ওটার মধ্যে SPF 50+ পাওয়া যায়, ওরকম কিছু তারা ইউজ করতে তার পারে। স্কিনের রকমটা বুঝে তাকে আসলে সিলেক্ট করে নিতে হবে কি করতে হ্যাঁ, হবে। তবে মনে করতে রাখতে হবে সানস্ক্রিন একটা একমাত্র প্রোটেকশন নয়। সানস্ক্রিনের ক্ষেত্রে আমি বলি এটা কন্ট্রোভার্সি। আমরা মনে করি প্রোটেকশন, কত পার্সেন্ট প্রোটেকশন আমরা কিন্তু অতটা তাদেরকে বলতে পারি না। এই জন্য আমি 3 স্তরের প্রোটেকশনের কথা বলি। সানস্ক্রিন লাগাবে, মুখটা কাপড় দিয়ে একটু ঢাকবে। আর এখন তো সুবিধা হয়েছে, আমাদের কোভিডে সবার মাস্ক ইউজ করার একটা প্রবণতা, মাস্ক করতেই হবে। মাস্কটা একটু বড় সাইজের ইউজ করলো, হাতে একটা ছাতা নিল, এটা এনাফ। আর যদি বার্ন হয়েই যায় তখন সেই হিসাবে কিছু ট্রিটমেন্ট, এই যে বললাম যে কিছু ক্লিনজার আছে, কিছু ময়েশ্চারাইজার আছে, এগুলো যদি তারা ইউজ করে আস্তে আস্তে আবার এটা নর্মালি ফিরে আসতে পারবে। ম্যাডাম, আমরা অনুষ্ঠানের একদম শেষে আছে, বাট আজকে একটু ফাঙ্গাসটা দিয়ে শেষ করবো। যে কমন যে ফাঙ্গাল প্রবলেমগুলো হয়, সেক্ষেত্রে অনেকেই হয় কি যে একবার ডক্টর যখন তাকে প্রেসক্রাইব করেন কোনো কিছু, শেষ লম্বা সময় ধরে ওই মেডিসিনটি আসলে লাগিয়ে যেতে থাকেন। এই বিষয়ে আপনার মতামতটা কি, বা ফাঙ্গাস হলে আসলে আমাদের কি করা উচিত? ফাঙ্গাস খুব কমন একটা ডিজিজ, এবং আগে এটা খুবই সহজ ছিল আমাদের জন্য কন্ট্রোল করা, কিন্তু এখন এটা খুব কঠিন হয়ে গেছে। আগে যে বলেছিলাম যে পেবিসন বা যাই হোক এই ধরনের কিছু প্রোডাক্টরা স্টেরয়েড মিক্স কিছু ইউজ করে, যে কারণে ওটা টিনিয়া ইনকগনিটো বলি আমরা, একটা টার্মই আছে আলাদা, ওখানে কমপ্লিকেটেড হয়ে যায় সেই ক্ষেত্রে। আর সিস্টেমিক যে ড্রাগগুলো আছে আমাদের মার্কেটে অ্যাভেলেবেল, ওগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এই জন্যই আমরা যখন স্টার্ট করি, আগে তো হিস্ট্রি নেই কী কী ড্রাগ সে ইউজ করেছে, ওগুলোতে কাজ হচ্ছে কি না। কাজ হবে মনে করি কিছু ড্রাগ দিই, দেওয়ার পরে আমি যেটা ইউজুয়ালি করি 10 থেকে 15 দিনের মধ্যে আরেকটা ফলো আপ, ও কাজ হচ্ছে কি না ওর মধ্যে বোঝা যাবে। যদি দেখি যে না তেমন রেসপন্স হচ্ছে না, তখন চেঞ্জ করে সুইচ অফ করে অন্য ড্রাগে। হ্যাঁ, আবার ডাবল ড্রাগও দিতে হয়। এবং পেশেন্টদের ক্ষেত্রে যেটা হয়, একটু বেটার ফিল করে তখন বন্ধ করে দেয়। এটা করা যাবে না, কারণ ওই যে ওদের একটু দাগ থাকে, রিংওয়ার্মের একটা যে একটা বিষয় ম্যাডাম একটু ইনক্লুড করতে চাই, আসলে স্কিনের যে কোনো ট্রিটমেন্ট একটু সময় সাপেক্ষ, ধৈর্য ধরে করতে হবে। আমরা অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে আছে, আমাদের আসলে দর্শকদের উদ্দেশ্যে যদি ম্যাডাম কিছু বলা থাকে, এবং সেই সাথে ব্ল্যাক ফাঙ্গাসের বিষয়টা যদি একটু ইনক্লুড করে দেন। ইম্পর্ট্যান্ট। ব্ল্যাক ফাঙ্গাসটা এখন কোভিডের সময় মানুষের খুব বেশি আলোড়ন সৃষ্টি করেছে। আসলে ব্ল্যাক ফাঙ্গাস তো আগে থেকেই ছিল। আমরা যখন পড়াশোনা করেছি, পোস্ট গ্রাজুয়েশন করেছি, ব্ল্যাক ফাঙ্গাস মানে মিউকরমাইকোসিস, ব্ল্যাক ফাঙ্গাস নামে তখন আমরা অতটা জানতাম না। মিউকরমাইকোসিস আমরা বই পুস্তকেই পড়েছি, দেখি নাই কখনো পেশেন্ট, এখনও কিন্তু রেয়ার। এবং এই ব্ল্যাক ফাঙ্গাস কিন্তু এখনও আছে, যেমন সয়েলের মধ্যে, এবং অ্যানিমাল ডাং, এই যে বিশেষ করে গোবর, গরুর এগুলোর মধ্যে এগুলো বেশি থাকে। তা যে এটা নর্মাল কমেন্সেল, এটা কিন্তু সবসময়ই আছে, বাট কখন এটা আপার হ্যান্ড অতটা ওরি ধর মতো সিচুয়েশন বাংলাদেশে নেই। আমরা একদমই শেষ পর্যায়ে যাচ্ছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমাদের যেমন ডিসেম্বর 15 হলো স্কিন হেলথ ডে একটাই আছে। গত বছর 2020-তে ওদের একটা স্লোগান ছিল, আমাদের ডার্মাটোলজিক্যাল সোসাইটি, খুব সুন্দর একটা স্লোগান, কিপ ইউর স্কিন হেলদি অ্যান্ড ক্লিন, কিপ অ্যাওয়ে ফ্রম কোভিড-19। এবং এটা খুবই সুন্দর। আমরা যদি স্কিনটাকে পরিষ্কার রাখতে পারি, হেলদি রাখতে পারি, আমরা কিন্তু করোনা থেকে অনেক দূরে থাকতে পারবো। ম্যাডাম, অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এসে জয়েন করে, এবং আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ মলি, ধন্যবাদ দর্শকদের। সুপ্রিয় দর্শক, থাই বেবি ডায়াপার ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম আমাদের ত্বকের বিষয়টি নিয়ে, এবং আশা করি দর্শক আপনারা উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।